বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ আমরা এক্সপ্লেন করতে চলেছি সম্প্রতি মুক্তি পাওয়া সিনেমা সিনার্স। সিনেমাটি রায়ান কুগলার ডিরেক্ট করেছেন, আর এই ফিল্মটা এই বছরের সেরা মুভিগুলোর একটা হতে চলেছে। শুধু হরর ঘরানার না, বরং সব দিক থেকেই বলছি। আইএমডিবিতে এই ফিল্ম পেয়েছে ইমপ্রেসিভ 8.1 স্টার্স আউট অফ 10, আর রোটেন টমেটোসে এটা 97% ফ্রেশ। লেটার বক্সে পেয়েছে 5-এর মধ্যে 4.2। তো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। সিনেমা শুরুতে বলা হয়, কিছু লিজেন্ডের অনুসারে পৃথিবীতে এমন কিছু মানুষ ছিল যারা এতটাই সত্যিকারের মিউজিক তৈরি করত, তাদের সেই সুর অতীত ভবিষ্যতের আত্মাদের আহ্বান করতে পারত। শুধু তাই না, এই গিফট খ্যাতি আর সম্পদও এনে দিতে পারত, কিন্তু একই সঙ্গে জীবিত আর মৃতের মাঝখানে পর্দা সরিয়ে দিত। সবচেয়ে খারাপ দিকটা হলো, এই মিউজিক অশুভ শক্তিকেও আকর্ষণ করতে পারত। প্রাচীন সময় থেকেই এমন মানুষদের নানা নামে ডাকা হতো, যেমন ফায়ার পিপল ইত্যাদি। এরপর আমরা দেখি সামি নামের এক তরুণ, যে মারাত্মকভাবে আহত অবস্থায় এক গির্জায় আসে, হাতে ভাঙা গিটার। সামিকে এমন দেখে চার্চের লোকজন চিন্তিত হয়ে পড়ে। পাদ্রী তার জন্য প্রার্থনা করে। তারা সামিকে বলে মিউজিক ত্যাগ করে অশুভ শক্তি থেকে দূরে যেতে। সামি এখানে অদ্ভুত সব দুঃস্বপ্ন দেখে, যা ইঙ্গিত দেয় আগের রাতে কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। এখানে দৃশ্য কেটে যায় আর আমরা একদিন আগের দৃশ্য দেখি। এই কাহিনী শুরু হয় 15 থেকে 16 অক্টোবর 1932 সালের। একদিন আগে আমরা সামিকে দেখি কাজ শেষ করে গির্জা থেকে তার গিটার নিচ্ছে। এই কমিউনিটি চার্চের যিনি পাদ্রী, যাকে আমরা আগের দৃশ্যে দেখেছি, তিনিই সামির বাবা। তিনি সামির মিউজিকের শখ পছন্দ করতেন না, বরং তিনি মিউজিককে শয়তানের প্রতীক মনে করতেন। কিন্তু সামি শুধু মিউজিক প্রেমী ছিল না, বরং ব্লুজ ঘরানার এক অসাধারণ প্রতিভা ছিল। যারা ব্লুজ মিউজিক সম্পর্কে জানেন না, তাদের জন্য বলি, ব্লুজ এক ধরনের গভীর আবেগপ্রবণ সঙ্গীতের ঘরানা, যেটা 19 শতকে আফ্রিকান আমেরিকান কমিউনিটিগুলো গড়ে তোলে। স্পেসিফিক্যালি এটা আমেরিকার দক্ষিণাঞ্চলে হয়। এই মিউজিকে সাধারণত ধীর লয়, গভীর কথা আর গিটার বা হারমোনিকার অত্যধিক ব্যবহার থাকে, যা যন্ত্রণা, সংগ্রাম আর বাস্তব জীবনের আবেগকে প্রতিফলিত করে। অনেকের মতে ব্লুজই রক, জ্যাজ আর এন্ড বি এর ভিত্তি হিসেবে ধরা হয়। এদিকে দৃশ্য পরিবর্তন হয় একজোড়া যমজ ভাইয়ের দিকে, নাম স্মোক আর স্ট্যাক। দুজনেই প্রথম বিশ্বযুদ্ধের ভেটারান, আর সম্প্রতি মিসিসিপি গ্রামের বাড়িতে ফিরে এসেছে। আগে তারা ছিল শিকাগোতে, যেখানে তারা গ্যাংয়ের সঙ্গে যুক্ত ছিল, আর সেখান থেকে প্রচুর টাকা উপার্জন করে। সেই টাকা দিয়ে তারা গ্রামের এক জুক জয়েন্ট খুলতে চায়। জুক জয়েন্ট মানে এক অনানুষ্ঠানিক স্থান যেখানে গান হবে, নাচ হবে, ড্রিঙ্কস আর জুয়া চলবে। মূলত এটা আফ্রিকান আমেরিকান কমিউনিটির জন্য, যেন তারা সারাদিন কাজের পর একটু আনন্দ করতে পারে। স্মোক আর স্ট্যাক হগউড নামের এক শ্বেতাঙ্গের কাছ থেকে জায়গাটা কেনে। আমরা দেখি হগউড একজন বর্ণবাদী। সে বারবার ভাইদের দেখে থুতু ছুঁড়ে দেয়, আর এদের এত টাকা দেখে অবাক হয়। বোঝাই যায় ভাইদের কাছে যথেষ্ট টাকা থাকলেও হগউড তাদের সম্মান করে না। এরপর ভাইরা প্রতিভাবান শিল্পী নিয়োগে নামে, কারণ জুক জয়েন্ট খুললে তো গান বাজনার লোক লাগবেই। প্রথমে তারা সামিকে রিক্রুট করে গান আর গিটার বাজানোর জন্য। আমরা বুঝি সামি তাদের কাজিন। এরপর স্ট্যাক আর সামি স্মোক থেকে আলাদা হয়ে ডেল্টা স্লিম নামের এক মানুষকে হায়ার করে, যে হারমোনিকা আর পিয়ানো ভালো বাজাতে পারে। সামি এখানে পার্লিন নামের এক গায়িকার সঙ্গে ইন্টারেক্ট করে, আর বোঝা যায় তারা একে অপরকে পছন্দ করে। স্ট্যাক তার প্রাক্তন প্রেমিকা মেরির সঙ্গে দেখা করে, যে স্ট্যাকের উপর খুব বিরক্ত ছিল, কারণ সে এতদিন ধরে তার অপেক্ষায় ছিল, কিন্তু স্ট্যাক কখনো যোগাযোগ করেনি। আমরা জানি মেরির মা একদিন আগে মারা গেছেন, আর ছোটবেলায় সম্ভবত মেরির মাই স্ট্যাক আর স্মোককে কিছুদিন মানুষ করেছিল। মেরি খানিকটা শ্বেতাঙ্গ, কারণ তার বাবা মা হাফ ব্ল্যাক ছিল। এখন সে শ্বেতাঙ্গ সমাজের অংশ। আমি রঙের প্রসঙ্গ উল্লেখ করছি, কারণ ফিল্মটাও 1930 দশকের বর্ণবাদের প্রসঙ্গ খুব গুরুত্ব দিয়ে তুলে ধরেছে। স্ট্যাক সামি আর ডেল্টা স্লিমকে নিয়ে কটন ফিল্ডে যায়, যেখানে তারা তাদের পুরনো বন্ধু কর্নব্রেডকে জুক জয়েন্টের ডোরম্যান অর্থাৎ সিকিউরিটি হিসেবে নিয়োগ দেয়। ক্লাবে যেমন বাউন্সার থাকে, এখানে নিরাপত্তা নিশ্চিত করার জন্য দরকার এমন একজন। অপরদিকে স্মোক শহরে গিয়ে চাইনিজ দোকানি গ্রেস আর বোকে হায়ার করে, যেন তারা জুক জয়েন্টে ক্যাটারিং, খাবার দাবার পরিবেশন আর জুয়ার পরিবেশ তৈরি করতে পারে। পরে স্মোক তার স্ত্রী অ্যানির সঙ্গে দেখা করতে যায়। আমরা দেখি তারা এখনো বিবাহিত হলেও একে অপর থেকে অনেক দূরে সরে গেছে। মূলত তাদের মধ্যে ঝগড়ার কারণ হলো অকাল্ট রিচুয়াল নিয়ে। অ্যানি শুধু অকাল্টে বিশ্বাস করতো না, তা প্র্যাকটিসও করতো। স্মোক বলে সে যুদ্ধের সময় পুরো দুনিয়া ঘুরেছে, কোথাও কোনো ভূত দেখেনি।
এতে অ্যানি বলে সে এমন কিছু রিচুয়াল করছিল যেন এই যমজরা নিরাপদ থাকে। স্মোক রেগে গিয়ে বলে, তাহলে যদি এতই জানো তবে আমাদের ছোট মেয়েটা বাঁচেনি কেন? অর্থাৎ তাদের একটা কন্যা সন্তান ছিল যে জন্মের কিছুদিনের মধ্যেই মারা যায়। আমরা দেখি স্মোক এখনো অ্যানির দেওয়া ট্যালিসম্যান পরে আছে। ঝগড়ার পর তারা ঘনিষ্ঠ হয়। এখান থেকে গল্প ফোকাস করে রেমিক নামের এক মানুষের দিকে, যাহাত অবস্থায় বার্ট আর জোয়ান নামের এক দম্পতির বাড়িতে আশ্রয় নেয়। কিছুক্ষণ পর রেমিককে খুঁজতে কিছু ভ্যাম্পায়ার হান্টার আসে। জোয়ান মিথ্যা বলে কেউ আসেনি। সূর্য অস্ত যেতে হান্টাররা চলে যায়। রেমিক, যে ছিল এক আইরিশ অভিবাসী ভ্যাম্পায়ার, সে বার্টের রক্ত পান করে তাকেও ভ্যাম্পায়ার বানায়। এটা দেখে জোয়ান চেঁচিয়ে ওঠে আর দৃশ্য কেটে যায়। বোঝায় তারা জোয়ানকে আক্রমণ করে আর সেও ভ্যাম্পায়ার হয়ে গেছে। স্ট্যাক আর স্মোকের দিকে ফিরে আসা যাক। তাদের লুকিয়ে থাকা একেবারে সফল হয়েছিল, কারণ তাদের চোখ জয়েন্ট এখন ফাংশনাল। আর আজ ছিল ওপেনিং নাইট। আমরা দেখি স্ট্যাক আর স্মোক জমজ হলেও তাদের ব্যক্তিত্ব একেবারে আলাদা। যেমন স্মোক খুব সিরিয়াস, বিজনেস মাইন্ডেড, আর স্ট্যাক ছিল মজার, আবেগপ্রবণ এক মানুষ। যুগ জয়েন্টেও স্মোক খুব স্ট্রিক্ট ছিল। যে এন্ট্রি ফ্রি আছে সেটা সবাইকে দিতে হবে, কোনো এক্সেপশন করা যাবে না, কমও করা যাবে না। কিন্তু স্ট্যাক আর অ্যানি তাকে বোঝায় তাদের কমিউনিটি মানুষগুলো সারাদিন কাজ করে এসে এখানে একটু আনন্দ করতে আসে, তাই কারো কাছে যদি কিছু টাকা কম থাকে তাও যেন তাদের ঢুকতে দেওয়া হয়। এই যুগ জয়েন্টে স্ট্যাক আর স্মোক ছাড়াও ছিল স্যামি আর ডেল্টা স্লিম, যারা পারফর্ম করছিল। অ্যানি, মেরি, পার্লিনও ছিল। গ্রেস আর বো খাবার, ড্রিঙ্কস আর জুয়া খেলছিল। আর সিকিউরিটি দায়িত্বে ছিল অবশ্যই আমাদের কর্নব্রেড। এরা এখানে কাজ করছিল, তবে অনেক কাস্টমারও এসেছিল যারা নাচছিল, গান গাইছিল, খাচ্ছিল, মজা করছিল। বলা যায় প্রথম দিনই যুগ জয়েন্ট ছিল বিশাল সাকসেস। কিছুক্ষণ পর সামি ব্লুজ গাইতে শুরু করে, আর তার গান এতটাই সত্য আর গভীর ছিল যে আমরা দেখতে পাই অতীত আর বর্তমানের স্পিরিটও সেখানে হাজির, ঠিক যেমনটা মুভির ইন্ট্রোতে বলা হয়েছিল। এই পারফরমেন্স এতই দারুণ ছিল যে রেমিকেও আকৃষ্ট হয়ে পড়ে। রেমিকের সঙ্গে ছিল বার্ট আর জুয়েন, যারা ছিল ভ্যাম্পায়ার। ইন্ট্রোতে বলা হয়েছিল এমন মিউজিক ইভিলকেও আকর্ষণ করে, এটা পুরোপুরি সত্যি ছিল। তারপর রেমিক বার্ট আর জুয়েনকে নিয়ে বারের বাইরে এসে ভেতরে ঢোকার অনুমতি চায়। সে বলে স্যামির মিউজিকে আকৃষ্ট হয়েছে, ভেতরে গিয়ে টাকা খরচ করবে, মজা করবে, গান গাইবে তার বন্ধুদের সঙ্গে। কিন্তু স্মোক আর স্ট্যাক তাকে অনুমতি দেয় না, কারণ সে ছিল শ্বেতাঙ্গ আর আচরণে সন্দেহজনক। রেমিক সেখান থেকে চলে যায়, কিন্তু একটু দূরে গিয়ে বার্ট আর জুয়েনকে নিয়ে গান গাইতে থাকে। এরপর যুগ জয়েন্টের ভেতরে কিছু ঘটনা ঘটে। পার্লিন আর স্যামি ইন্টিমেট হয়। মেরি স্টকের সাথে ঝগড়া করে। স্মোক আর স্যামের মধ্যেও কিছু উত্তেজনা তৈরি হয়। এসবের পর মেরি একা বাইরে গেলে রেমিক বার্ট আর জুয়েনকে দেখে। তারা মেরিতে সোনার কয়েন দেখায়, বলে তারা এতে ঢুকতে চায়। কিন্তু কথার ফাঁকে রেমিকের লালা ঝরতে থাকে, যা ইঙ্গিত দেয় সে মেরির রক্ত চায়। মেরি বুঝে যায় কিছু সমস্যা আছে, কিন্তু সে পালানোর আগেই রেমিক তার উপর হামলা করে, ফলে মেরিও এখন ভ্যাম্পায়ার। পরের দৃশ্যে দেখা যায় মেরি কর্নব্রেডের অনুমতি নিয়ে ভেতরে ঢোকে, স্ট্যাককে সিডিউস করে। তারা ইন্টিমেট হলে মেরি স্ট্যাককে কামড় দেয় আর স্ট্যাক মারা যায়। এ সময় স্মোক এসে সব দেখে, মেরিকে অনেকগুলো গুলি করে, কিন্তু মেরি হেসে এমনভাবে পালায় যেন গুলির কোনো প্রভাবই হয়নি। স্ট্যাকের মৃত্যুতে স্মোক ভেঙে পড়ে আর অন্যদের বলেই সবাইকে যুগ জয়েন্ট থেকে বের করে দেয়। অ্যানি সাথে সাথেই বোঝায় এটা ভ্যাম্পায়ারিজম, তাই মেরির গুলিতে কিছুই হয়নি। স্মোক এটা মানতে চায় না, কিন্তু চোখে যা দেখেছে তা অস্বীকারও করতে পারে না। এই সময় আমাদের সিকিউরিটি গার্ড কনব্রেড বাইরে যায় আর রেমিক তার উপর হামলা করে তাকেও ভ্যাম্পায়ার বানিয়ে ফেলে। কিছু সময় পর কনব্রেড ফিরে এসে ভেতরে ঢোকার অনুমতি চায়। অ্যানি সঙ্গে সঙ্গে দেখে ফেলে ভ্যাম্পায়াররা বিনা অনুমতিতে ভেতরে ঢুকতে পারে না। কনব্রেড অনুমতি চাইছে মানে সে এখন ভ্যাম্পায়ার। কনব্রেড সঙ্গে সঙ্গে প্রসঙ্গ ঘুরিয়ে বলে অন্তত আজকের কাজে টাকা দিতে হবে। স্মোক যখন টাকা দিতে হাত বাড়ায়, কনব্রেড তার হাত কামড়াতে চায়, কিন্তু স্মোক দ্রুত কনব্রেডকে আক্রমণ করে। এই সময় পর্যন্ত কাউকে বিশ্বাস করা যাচ্ছিল না, কে ভ্যাম্পায়ার হয়ে গেছে বোঝা কঠিন ছিল। কনব্রেড তো গুলি খেয়েও নাচছিল। এই সময় স্ট্যাক যাকে মৃত ভেবেছিল সে আবার ভ্যাম্পায়ার হয়ে ফিরে আসে, কিন্তু কাউকে আক্রমণ করার আগেই অ্যানি তার উপর আচারের রস ছুঁড়ে মারে, আর সেটা তার গায়ে পড়ে সে জ্বলে উঠে পালিয়ে যায়। অ্যানি তখন বাকি সবাইকে বোঝায় শুধু সিলভার বা কাঠের স্ট্যাক দিয়ে ভ্যাম্পায়ারকে মারা যায়, রসুন দিয়েও তাদের ঠেকানো সম্ভব। আসলে বিনা আমন্ত্রণে ভ্যাম্পায়ার কোনো বিল্ডিং এ ঢুকতে পারে না। অ্যানি স্মোককে একটা তাবিজ দেয় যেন সে নিজেকে রক্ষা করতে পারে, আর বাইরে থাকা মানুষদের গার্লিক খেতে বলে, এতে বোঝা যাবে কারা মানুষ। যুগ জয়েন্টে তখন অনেক কাস্টমার ছিল যাদের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছিল। ভ্যাম্পায়াররা তাদের আক্রমণ করে তাদেরও ভ্যাম্পায়ার বানিয়ে ফেলে।
তারা এখন রেমিকের সঙ্গে নাচছিল, গাইছিল। এমনকি ক্রেসের স্বামী বউ যখন বাইরে গাড়ি আনতে গিয়েছিল তাকেও ভ্যাম্পায়ার বানিয়ে ফেলে। তাই এখন হাতে গোনা কিছু মানুষই বেঁচে আছে, স্মোক, অ্যানি, স্যামি, ডেল্টা স্লিম, পার্লিন আর গ্রেস। যারা বেঁচে ছিল তারা সবাই বারের ভেতরে, আর বাইরে অপেক্ষা করছিল সব ভ্যাম্পায়ার। স্মোক ও দলের প্ল্যান ছিল তারা রাতটা এখানেই কাটাবে, কারণ ভ্যাম্পায়াররা সূর্যের আলো সহ্য করতে পারে না। এই সময় রেমিক আসে আর তাদের বোঝাতে থাকে তাদেরও ভ্যাম্পায়ার হওয়া উচিত। রেমিক বলে ভ্যাম্পায়ারিজমই তাদের জন্য সঠিক পথ, কারণ এখানে কোনো বৈষম্য নেই। তারা অমর হবে, স্বাধীনতা পাবে, আর এখানে কোনো বর্ণ বৈষম্য নেই। রেমিক জানায় জন বার্ট আসলে হগওয়ার্ডের লোকাল ক্লানের সদস্য ছিল। তাদের প্ল্যান ছিল সকালে এসে স্মোক আর স্ট্যাককে হত্যা করে তাদের টাকা লুটে নেওয়া। এটা স্পষ্ট করে দেয় কতটা রেসিজম আছে, শুধু কারণ তার কালো আর কিছু টাকা কামিয়েছে বলেই তাদের মারার প্ল্যান ছিল। আমরা আরও বুঝতে পারি যে ভ্যাম্পায়ার কাউকে বানায় সে তার স্মৃতি অ্যাক্সেস করতে পারে। রেমিক যেমন জন আর বার্টের স্মৃতি দেখে এসব জানে। তাই রেমিকের মূল পয়েন্ট ছিল যেভাবেই হোক স্মোক আর স্ট্যাককে কাল সকালে মেরে ফেলা হতো। সমাজ তাদের কোনোদিনও সম্মান দেবে না, তাই এর চেয়ে ভ্যাম্পায়ার হয়ে যাওয়া ভালো। স্ট্যাক তো অলরেডি ভ্যাম্পায়ার হয়ে গিয়েছিল আর মেরির সঙ্গে বেশ খুশি ছিল যে নিজেও ভ্যাম্পায়ার। কিন্তু রেমিক চাইছিল স্মোক আর তার সঙ্গে যারা বেঁচে আছে তাদেরও সে ভ্যাম্পায়ার বানিয়ে ফেলবে। এই অফার টেম্পটিং ছিল, কিন্তু স্মোক আর অন্যরা তা গ্রহণ করে না। তখন রেমিক বলে সে শুধু স্যামিকে চাই, এরপর চলে যাবে। কারণ স্যামির গানে এমন জাদু ছিল যা পুরনো আর নতুন আত্মাদের নাড়িয়ে দিতে পারত। আর রেমিক এতে খুব ইমপ্রেসিভ হয়েছিল, তাই সে শুধু স্যামিকে চায়। কিন্তু এই মানুষগুলো স্যামিকে তার হাতে তুলে দেয় না, অর্থাৎ এখন পুরোপুরি এক যুদ্ধ শুরু হবে। গ্রেস তার স্বামী বোর মৃত্যুতে ক্ষেপে যায়। কততে লবণ তখনই লাগে যখন রেমিক বলে সে গ্রেসের মেয়ের উপর হামলা করবে, যে এখন বাড়িতে আছে। এটা শুনে গ্রেস নিয়ন্ত্রণ হারায়, ভ্যাম্পায়ারদের চ্যালেঞ্জ করে বসে। এই চ্যালেঞ্জই হয়ে ওঠে এক ধরনের ইনভাইটেশন। তাই ভ্যাম্পায়াররা ঢুকে পড়ে আর একটা পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয়। এই লড়াইয়ে অ্যানি, গ্রেস আর ডেল্টা স্লিম মারা যায়। ডেল্টা স্লিম আসলে স্যামি, স্মোক আর পার্লিনকেও বাঁচাতে নিজেকে উৎসর্গ করে। নর্মালি যে ইতিমধ্যেই এক ভ্যাম্পায়ার, সে অ্যানির মৃত্যুর খবর শুনে ভেঙে পড়ে ও শোকে বার থেকে পালিয়ে যায়। এটা শুধু দুঃখজনক ছিল কারণ স্ট্যাক অ্যানিকে কামড় দিয়েছিল যেন অ্যানিও ভ্যাম্পায়ার হয়ে যায়। ফলে স্মোককে নিজ হাতে অ্যানির শরীরে কাঠের অংশ বসাতে হয়, যা ছিল খুবই আবেগপ্রবণ মুহূর্ত। এরপর স্যামি আর পার্লিন পালাতে চেষ্টা করে, কিন্তু রেমিক আর স্ট্যাক মাঝপথে ওদের থামিয়ে দেয়। স্মোকও এখানে আসে আর শুরু হয় স্মোক আর স্ট্যাকের এক ভয়ঙ্কর লড়াই। স্যামি আর পার্লিন রেমিকের মুখোমুখি হয়। সেই লড়াইয়ে পার্লিনকে এক ভ্যাম্পায়ার কামড়ে দেয়। মৃত্যুর আগে সে স্যামিকে অনুরোধ করে যেন বাঁচার চেষ্টা করে পালিয়ে যায়। স্যামি গাড়ি নিয়ে পালাতে চেষ্টা করে, কিন্তু রেমিক তার পথ আটকায়। তখন সব ভ্যাম্পায়ার রেমিকের পাশে দাঁড়ায়। স্যামির মৃত্যু নিশ্চিত বলে মনে হয়, কিন্তু একদম শেষ মুহূর্তে স্যামি তার গিটার তুলে রেমিকের মাথায় ভেঙে ফেলে। তার গিটারে ছিল এক সিলভার প্লেট যা রেমিকের মাথায় ঢুকে যায়। এতে রেমিক মারা না গেলেও প্রচণ্ড যন্ত্রণা পায়। এমনকি অন্য রূপান্তরিত ভ্যাম্পায়াররাও যন্ত্রণায় কাতরাতে থাকে। রেমিক প্রতিশোধ নিতে যাওয়ার আগেই স্মোক এসে কাঠের দণ্ড দিয়ে রেমিককে শেষ করে দেয়। কিছু সেকেন্ড পরই সূর্যোদয় শুরু হয় আর সব ভ্যাম্পায়ার আগুনে পুড়ে শেষ হয়ে যায়। মনে রাখলে দেখা যাবে স্মোক আর তার ভাই স্ট্যাকের সঙ্গে লড়ছিল, আর স্ট্যাক ছিল এক ভ্যাম্পায়ার। সেই লড়াইয়ে স্মোক প্রায় স্ট্যাককে শেষ করে ফেলেছিল, কিন্তু আমাদের দেখানো হয়নি স্ট্যাক সত্যি মারা গেছে কিনা। তাই যদি মনে প্রশ্ন আসে স্ট্যাকের কি হয়েছিল, তার উত্তর একটু পরেই পাবে। যাই হোক, স্মোক তখন স্যামিকে তাড়াতাড়ি পালাতে বলে, কারণ সকালে হগওয়ার্ড আর তার গোত্র আসতে চলেছে। স্যামি পালিয়ে যায়। কিছুক্ষণ পর হগওয়ার্ড আর তার ক্লান এসে উপস্থিত হয়। স্মোক একা বন্দুক হাতে তাদের মুখোমুখি হয়, সে সবাইকে মেরে ফেলে। তবে সেই লড়াইয়ে নিজেও গুরুতর আহত হয়, আর মৃত্যুর আগে অ্যানি ও তার মেয়ের এক সুন্দর দর্শন দেখে শেষমেশ সে তার আঘাতে মারা যায়। অন্যদিকে স্যামি, যে ক্লান্ত আর শোকে ডুবেছিল, ফিরে যায় তার বাবার চার্চে। এটাই সিনেমার প্রথম দৃশ্য, যা আমি প্রথমেই বলেছিলাম। স্যামির বাবা, যিনি একজন পাস্টর, তাকে মিউজিক ছেড়ে সেলিব্রেশন বেছে নিতে বলেন, কিন্তু স্যামি রাজি হয় না। তার গিটার তুলে চার্চ থেকে বেরিয়ে যায়। গিটারের কেবল হ্যান্ডেলটাই বেঁচে ছিল। এখানেই সিনেমা শেষ হয়। এখন বন্ধুরা, সিনেমায় এক মিড ক্রেডিট সিন আর এক পোস্ট ক্রেডিট সিন আছে। মিড ক্রেডিট সিনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, যা আমি এখনই বলছি। পোস্ট ক্রেডিট সিনটা তেমন কিছু না, তবে সেটাও বলবো। মিড ক্রেডিট সিন 60 বছর পরের, অর্থাৎ 1992 সালের, যেখানে দেখা হয় শিকাগোর এক দৃশ্য। এখানে দেখা যায় বৃদ্ধ স্যামিকে, যে তখন একজন বিখ্যাত ব্লুজ মিউজিশিয়ান হয়ে গেছে।
তার সঙ্গে দেখা করতে আসে স্ট্যাক আর মেরি। হ্যাঁ বন্ধুরা, স্ট্যাক জানায় সেদিন জুক জয়েন্টে স্মোক তাকে মেরে না ফেলে ছেড়ে দিয়েছিল, তবে একটা শর্তে। শর্ত ছিল স্ট্যাক কখনো সেমিকে ক্ষতি করবে না ও তাকে শান্তিপূর্ণ জীবনযাপন করতে দেবে। স্ট্যাক কথা রেখেছিল, সে কখনো স্বামীকে আঘাত করেনি। তবে এবার স্ট্যাক আর মেরি স্বামীকে অমরত্বের প্রস্তাব দেয়, অর্থাৎ তাকে ভ্যাম্পায়ার বানানোর অফার দেয়। কেন? কারণ স্যামি বেশ দিন বাঁচবে না, তার বয়স হয়ে গেছে। আমরা দেখি স্ট্যাক আর মেরি এখনো প্রায় আগের মতোই যুবক দেখায়, ঠিক যেমন তারা 1932 সালে ছিল, শুধু তাদের ফ্যাশন সেন্স এখন 90 দশকের। স্যামি এই অমরত্বের প্রস্তাব বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করে। যাওয়ার আগে স্ট্যাক তাকে একটা গান শোনাতে বলে। স্যামি গিটার তুলে বাজাতে শুরু করে। স্ট্যাক আর মেরি যখন চলে যায়, স্যামি জানায় যে আজও সেই রাতের দুঃস্বপ্ন তাকে তাড়া করে। তবে এটাও বলে যে সেই আগের রাতের দিন ছিল তার জীবনের সবচেয়ে সেরা দিন। স্ট্যাকও একমত হয় আর বলে তারও সেটাই ছিল সেরা দিন, কারণ তখনই শেষবারের মতো তার ভাইকে দেখেছিল। সেটাই দিন ছিল যখন স্ট্যাক শেষবারের সত্যির আলো অনুভব করেছিল, আর সেটাই দিন ছিল যখন সে সত্যিকারের মুক্ত ছিল। এখানেই মিড ক্রেডিট সিন শেষ হয়। পোস্ট ক্রেডিট সিনে দেখা যায় যুবক স্যামিকে গিটার বাজাতে। আর সেই দিন সম্ভবত ওই ভয়ঙ্কর রাতের আগের দিন ছিল, 1932 সালের রাতের। সিনেমা এখানেই শেষ। বন্ধুরা, এটাই ছিল সিনার্স সিনেমার কাহিনী, যা সহজ মনে হলেও অনেক গভীর, কারণ এটা কেবল একটি সুপার ন্যাচারাল হরর নয়, বরং 1930 দশকের আমেরিকার বর্ণবাদ আর সাংস্কৃতিক সংগ্রামের প্রতিফলন। সবচেয়ে আগে স্মোক আর স্ট্যাকের দিকেই তাকাই। তাদের টাকা পয়সা থাকা সত্ত্বেও তারা সম্মান পায় না সাদা মানুষদের থেকে। হগওয়ার্ড তো তাদের দেখে থুতু ফেলছিল, আর পরদিন এসে তাদের মেরে টাকা নিত। রেমিক জানায় যে ভ্যাম্পায়ারিজম ছিল একরকম পালানোর রাস্তা, কারণ সেখানে সবাই সমান, সেখানে কোনো বৈষম্য থাকবে না। তবে দেখা যায় ভ্যাম্পায়াররাও এক কমিউনিটি যারা মানবদের বিরুদ্ধে, আর তাদের ভাইরাসও ছড়িয়ে পড়েছে। এই ভ্যাম্পায়ারিজম দিয়ে আসলে দুইটা মেসেজ দেওয়া হয়েছে: পালিয়ে গিয়ে সমতা খোঁজা, অন্যদের উপর নির্যাতন চালানো। সিনার্স কেবল এক হরর নয়, বরং এটি 1930 দশকের আমেরিকার ডেল্টা অঞ্চলের কালচার আর রেসিজমের গভীর চিত্র তুলে ধরে। একদিকে আফ্রিকান আমেরিকানরা তাদের সংগীত আর সংস্কৃতির মাধ্যমে তাদের পরিচয় টিকিয়ে রাখতে চাইছে, অন্যদিকে তাদের মুখোমুখি হতে হচ্ছে হোয়াইট সুপ্রিমেসিস্ট আর সামাজিক বৈষম্যের। এই সিনেমায় ব্লুজ মিউজিক এক ধরনের আত্মিক অস্ত্র ছিল, যা তাদের কষ্ট আর বৈষম্য থেকে সাময়িক মুক্তি দিত। তাই মিউজিককে এমনভাবে দেখানো হয়েছে যেন সেটা পুরনো আর নতুন আত্মাদের এক করে দেয়। দমন পীড়নের বিরুদ্ধে যুগের পর যুগ লড়াই করে। ভ্যাম্পায়ারদের কেবল রক্তচোষা দানব হিসেবে দেখানো হয়নি, বরং তারা এক রূপক, সংগঠিত নির্যাতন, বর্ণবাদ আর শোষণের প্রতীক। যখন রেমিক স্থানীয় ক্লু ক্লুক্স ক্ল্যান সদস্যদের ভ্যাম্পায়ার বানায়, তখন সেটা এক শীতল সতর্কবার্তা, কিভাবে ঘৃণা আর সহিংসতার ভাইরাস প্রজন্ম থেকে প্রজন্ম ছড়ায়। তাই আমি আগেই বলেছিলাম, ভ্যাম্পায়ারিজম দিয়ে দুইভাবে ব্যাখ্যা করা যায়, আপনার দৃষ্টিভঙ্গি অনুযায়ী। আরেকটা দারুণ তথ্য হলো, পরিচালক রায়ান কুগলার এই সিনেমায় 1930 দশকের বাস্তব পরিবেশ তৈরি করতে আসল ব্লুজ মিউজিশিয়ানদের রেয়ার রেকর্ডিং শুনে ডায়লগ আর ব্যাকগ্রাউন্ড ডিজাইন করেছিলেন। জুপক্সের দৃশ্য আসলে একটা পুরনো পরিত্যক্ত মিসিসিপির খামারে শুট হয়েছিল, যেটাকে পুরনো দিনের আমেজ দিতে রিস্টোর করা হয়েছিল। আরও একটা সূক্ষ্ম বিষয়, স্ট্যাক আর স্মোকের সম্পর্কও এক ধরনের বর্ণগত আর ব্যক্তিগত দ্বন্দ্বের প্রতিফলন। দুজন ভাই আলাদা স্বপ্ন আর বাস্তবতায় বাঁচলেও সমাজের চাপ তাদের উপরে সমান। এই সিনেমায় অতিপ্রাকৃত হরর আর বাস্তব পৃথিবীর রেসিজম এমনভাবে মিশে গেছে যে শুধু দর্শক শুধু ভয় পায় না, ভাবতেও বাধ্য হয় সমাজের দানব অনেক সময় মানুষ থেকেও ভয়ঙ্কর। সিনার্স এর মধ্যে অনেক লুকানো আর গভীর দিক আছে, যেগুলো সিনেমাটাকে আরও অর্থবহ করে তোলে। মাইকেল বি জর্ডান এর ডুয়াল রোল, স্ট্যাক আর স্মোক দুটো চরিত্রই এক অভিনেতা করেছেন, তবে তাদের বডি ল্যাঙ্গুয়েজ আর উচ্চারণ এতটাই আলাদা ছিল যে একবারও মনে হয়নি একজনই দুটো চরিত্র করেছেন। সবচেয়ে দারুণ ব্যাপার হলো, স্ট্যাকের গিটার কেসে একটা ছোট স্টিকার ছিল, যাতে লেখা ছিল ফ্রি বাট নট ফ্রি, যা দাসত্ব শেষ হলেও ব্ল্যাক কমিউনিটির বাস্তব সংগ্রামকে প্রতীকীভাবে প্রকাশ করে। আর সিনেমার ব্লুজ ভিত্তিক সাউন্ডট্র্যাক ছিল এক বিরল সহযোগিতা, যেখানে আধুনিক প্রডিউসাররা 1930 দশকের আসল রেকর্ডিং রিমিক্স করার সময় ইচ্ছাকৃতভাবে স্ট্যাটিক আর হিট শব্দ রেখে দিয়েছিল, যাতে দর্শক মনে করে যেন তারা পুরনো কোনো ধুলোমাখা ভিনিল শুনছে। রেমিক চরিত্রটাও এক ইন্টারেস্টিং টুইস্ট। সে এক আইরিশ ইমিগ্রেন্ট ভ্যাম্পায়ার, যে স্থানীয় ক্লান্সম্যানদের ভ্যাম্পায়ার বানিয়ে দেয়। এটা এক সূক্ষ্ম ইঙ্গিত কিভাবে ঘৃণা আর ক্ষমতার চক্র প্রজন্ম ধরে চলে।
সেটা মানব দুনিয়ায় হোক আর ভ্যাম্পায়ারদের। পরিচালক রায়ান কুগলার নিজেই বলেছেন তিনি ভ্যাম্পায়ারদের কেবল দানব নয় বরং এক জীবন্ত রূপক হিসেবে তৈরি করেছেন, সংগঠিত নিপীড়নের। আর এটাই এই সিনেমাকে একটা স্তরযুক্ত হরর বানিয়েছে, কেবল জাম্প স্কেয়ার না, বরং এমন হরর যা আপনাকে ভাবাবে। সবশেষে বলতে চাই, যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে নিচের কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করতে পারেন। আপনাদের সাথে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।